সকালে হঠাৎ এইভাবে সবাইকে ডেকে পাঠালে, কোনো জরুরি আলোচনা করতে চাও? পুরোনো কাঠের সুইং চেয়ারে বসে চোখের চশমা খুলতে খুলতে আদনান সাহেব প্রশ্ন ছুড়ে দিল নীলকে। এখানে উপস্থিত রয়েছে বাড়ির সবাই, কারণ নীল সবাইকে ডেকে পাঠিয়েছিল। সোফায় বসে আছে নীল, চোখে মুখে এক অদ্ভুত সংকোচ, যেন নিজের সঙ্গে অনবরত একাই লড়ে যাচ্ছে। না চাইতেও ইমলা বেগম ও জাহানারা বেগমের মনে দুশ্চিন্তার হানা দিল। ইমলা বেগম না পেরে বলেই উঠল, কিরে বাবু, শরীর খারাপ নাকি তোর? এরকম ভাবে বসে আছিস? নীল মাথা উঁচু করে নরম কণ্ঠে বলল, না আম্মু, আমার কিছু জরুরি কথা আছে, এই কারণে সবাইকে আসতে বলেছি। রিদিয়া জিনিয়া মাহিয়া চোখাচোখি করছে, কিন্তু এইসব দিকে ধ্যান নেই শুধু একটি মানুষের, জারিয়ার। তার আজকাল কিছুই ভালো লাগে না, সারাক্ষণ নিজের রুমের মধ্যেই থাকে। রিদিয়া নীলের মুখের দিকে তাকিয়ে মাহিয়ার উদ্দেশ্যে কৌতূহল নিয়ে বলে উঠল, মাহি আপু, নীল ভাইয়াকে এরকম লাগছে কেন? আমি কি করে জানবো? আমার তো নিজেরই অবাক লাগছে। দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। এদের এই কথাবার্তার মধ্যেই নীল আদনান সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, দাদান, আমার আর হৃদির বিয়ের ব্যাপারে কথা ছিল। কথাটা শুনতেই রিদিয়া বাদে সবাই স্বাভাবিকভাবেই নিল, ভাবলো হয়তো বিয়ে নিয়ে কোনো আলোচনা করতে চায়। হৃদয়ের বুকে কেমন ধুক ধুক করে বাঁচতে লাগলো। তার মনে বিয়ে করতে নারাজ, কিন্তু তার মস্তিষ্ক বলছে না, এই বিয়ে তাকে করতেই হবে, না চাইলেও করতে হবে। আদনান সাহেব নিজেও একটা আলোচনায় বসতেন বিয়ে নিয়ে। যতই ঘরোয়াভাবে বিয়েটা হোক, কিছু আয়োজন তো আছে। আদনান সাহেব স্বাভাবিকভাবেই বলে উঠল, হ্যাঁ দাদুভাই, আমিও একটা আলোচনা করতে। বাক্যটা সম্পূর্ণ হলো না, তার আগেই ঘরের মধ্যে একটা বাক্যে যেন বিস্ফোরণ ঘটল। আমি এই বিয়ে করতে পারবো না দাদান। কথাটা শোনা মাত্র সবাই চমকে উঠল। কি শুনলো তারা? না না, নিশ্চয় ভুল শুনেছে। রিদিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। আমি মজা করছি না ফুফি, আমি হৃদিকে বিয়ে করতে পারবো না। নীল এই বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পড়ল জাহানারা বেগমের দিকে। আদনান সাহেব কোনো কথা বললেন না। রিদিয়ার মনে সংসারের যে পাহাড় তৈরি হয়েছিল, তা কেমন যেন ভাঙতে শুরু করলো। একটা ভালো লাগা কাজ করছিল। না না, সে কি করতে যাচ্ছিল? সে নিজেকে প্রমাণ করার জন্য নীল ভাইয়ার জীবনটা নষ্ট করতে যাচ্ছিল। সে তো নীল ভাইয়াকে ভালোবাসে না, তবে সে কেন এই আগুনে পা বাড়াচ্ছিল? সে যাকে খুশি তাকে বিয়ে করে নেবে নিজেকে প্রমাণ করার জন্য, কিন্তু নীল ভাইকে কখনো করবে না। সে তো একটা সুন্দর মানুষের সুন্দর জীবন নষ্ট করতে যাচ্ছিল। না, খুব ভালো হয়েছে, যা তার করার কথা ছিল সেটা নীল করে দিল। এরপর ইমলা বেগম নীলের দিকে তাকিয়ে বলে উঠলেন, বাবু, তুই কি ডেট চেঞ্জ করতে চাস? তৎক্ষণাৎ নীল বিরক্ত হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল, তোমরা কি বুঝতে চাইছো না? আমি এই বিয়ে করতে চাই না। এরপর আদনান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, হাত দুটো পেছনে গুজে বলে উঠলেন, হঠাৎ এই বিয়ে না করার কারণ কি? কারণটা আমার অন্তত ব্যক্তিগত দাদান। কিন্তু বিয়ে তো তোমাকে করতেই হবে, আর নির্ধারিত দিনেই করতে হবে। কথাটা শোনা মাত্র নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, দাদান, তুমি কি বুঝতে চাইছো না আমি কি বলছি? রিধিকে বিয়ে করতে পারবো না। আর যদি বিয়ে জোর করে দিতে চাও, তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনো দিন ফিরবো না। নীলের বাক্য শেষ হতেই সবার বুক যেন কেঁপে উঠল। আদনান সাহেবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ইমলা বেগমের যেন বিশ্বাসই হচ্ছে না ওনার সন্তান এসব বলছে। নীল প্রকাশ না করলেও ইমলা বেগম খুব ভালো করে জানে রিদিয়ার প্রতি ঠিক কতখানি ভালোবাসা নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছে সে। আর এখন এইসব বাড়ি ছাড়ার কথা পর্যন্ত বলছে। আমি কারণ জানতে চাই, তুমি কেন আমার ছোট দিদিভাইকে বিয়ে করতে চাও না? নীল আর এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। এদিকে পুরো পরিবার, একদিকে পুরো পরিবার আর একদিকে তার ভালোবাসা। আগেই বলে দিয়েছি দাদান, কারণটা আমার খুব ব্যক্তিগত। সেই মুহূর্তে আদনান সাহেব গর্জে উঠলেন, ঠিক আছে, তুমি বিয়ে করতে চাও না, করতে হবে না, কিন্তু আমার ছোট দিদিভাইয়ের বিয়ে ওই দিনেই হবে, এই আমি বলে রাখলাম।
আর তোমার থেকেও লাখ গুণ ভালো ছেলের সাথে বিয়ে দিব। কথাটা শুনতেই নীল থমকে দাঁড়িয়ে পড়ল। নীলের বুকের মধ্যে যেন কেউ ছুরি চালিয়ে দিল। যার সঙ্গেই দেবে দাদান তাকেই তো মরতে হবে, কায়ান ডেমির আর্সলানের হাতে, ঠিক আমার মতো। হয় নিজের জীবন দিয়ে, নয়তো নিজের অনুভূতিকে মেরে। নীল আর কথা বাড়ালো না, সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নীলের এই নিশ্চুপ ভাব আদনান সাহেবকে আরো চিন্তিত করে তুলল। জাহানারা বেগম কান্না করতে করতে সোফায় ধপ করে বসে পড়ল। সেই মুহূর্তে আদনান সাহেব চেয়ার থেকে গুরুগম্ভীরভাবে লাঠি ভর দিয়ে উঠে উচ্চ কণ্ঠে বলে উঠল, এসব কান্নাকাটি বন্ধ করে মন্টু ঘটককে আমার বাড়িতে আসার জন্য এই মুহূর্তে খবর পাঠাও। এই বলে আদনান সাহেবও নিজের ঘরের দিকে পা বাড়ালো। এদিকে এসব শুনে রিদিয়ার সারা শরীর হিমশীতল হয়ে উঠেছে। সে করে নেবে বিয়ে, কোনো সমস্যা নেই, যাকে খুশি তাকে বিয়ে করে নেবে। এই ভাবতে ভাবতে যেন চোখে মুখে এক ছায়া নেমে এসেছে। কিন্তু নীল ভাইয়ের কি হয়েছে তাকে জানতেই হবে। আমি কথা বলবো নীল ভাইয়ের সঙ্গে। এক মুহূর্ত দাঁড়ালো না সে, দৌড়ে উপরে যেতে লাগলো। রিদি, মা শোন। পেছন থেকে ইমলা বেগম ডেকে উঠলেন, কিন্তু রিদা দাঁড়ালো না, না তো পেছন ঘুরল। ওর এই দৌড় দেখে জাহানারা বেগম আর ইমলা বেগম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ভালোই তো হলো, নীল ভাই বিয়ে ভেঙে দিয়েছে। নানাই আবার বিয়ে দেবো কেন অন্য জায়গায়? মাহিয়া কটমট করে তাকিয়ে বলে উঠল, তোর মুখটা বন্ধ রাখ, সব সময় এসব বলতে থাকিস। বিয়ে করার দরকার কি? একাও তো থাকা যায়। এখন নীল ভাইও তো বুঝে গেছে বিয়ে ঝামেলা, তাই তো বিয়ে ক্যান্সেল করে দিল। জারিয়া পাশ থেকে সামনে হাত গুজে ওদের সামনে থেকে যেতে যেতে ডিমে কণ্ঠে বলে উঠল, বিয়ে তো ক্যান্সেল করানো হয়েছে, তাই হয়েছে। ওদিকে রিদিয়া নীলের রুমে ছুটে গেল। দরজা খোলাই ছিল। নীল সামনে টেবিলে হাত চাপা দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে রিদিয়া পেছন থেকে ডেকে উঠল। নীল ভাই। মুহূর্তেই সামনে থেকে রিদিয়ার কানে এসে লাগলো এক বিষ ভরা বাক্য। বেরিয়ে যা আমার রুম থেকে। কেন এসছিস এই রুমে? আর কখনো আমার রুমে আসবি না। তোর মতো মেয়ে আমার রুমের দিকে যেন পা না বাড়ায়। কথাগুলো শুনতেই রিদিয়ার যেন সারা শরীর বরফের মতো ঠান্ডা হতে লাগলো, যেন কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। নীল এখনো রিদিয়ার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। সে তো ক্ষমা চাইতে এসেছিল, আর ধন্যবাদও দিতে এসেছিল। এই সামান্য ইচ্ছেটুকুই যেন এমন নিষ্ঠুর বাস্তবতায় কতটা ভুলণ্ঠিত হতে পারে সে ভাবতেই পারেনি। চোখের কোণে জমে থাকা পানি হঠাৎই গড়িয়ে পড়ল অবহেলিত নীরবতার মতো। ঠিক তখনই আবারও সেই গর্জন ভেসে এলো। এখানে এখনো কেন দাঁড়িয়ে আছিস? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? ইস্তানবুলের কায়ান ডেমির আর্সলানের সঙ্গে নষ্টামি করে এসে আমাকে বিয়ে করার কথা ভাবছিস? ছিঁড়ি দিছি, তোর মতো মেয়ে কারোর বউ হওয়ার যোগ্য না। প্রতিটি শব্দ যেন ধারালো অস্ত্রের মতো বুক আঁচড়ে গেল। চুড়িদারের দুপাশে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল রিদিয়া, যেন সেই কাপড়টাই তার শেষ লজ্জা, শেষ মর্যাদা, শেষ আশ্রয়। গেট আউট! এটাই ছিল শেষ আঘাত। এই এক শব্দে সমস্ত সহনশীলতার দেয়াল ভেঙে গেল, আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। হৃদয়ের ছুটে পালানো পায়ের শব্দে বাড়ির দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। ধরনীর পিঠে ইস্তাম্বুলে তখন দুপুরের সূর্য মাথার উপর দাঁড়িয়ে আছে। কায়েনের গাড়ি উঠে যাচ্ছে পাহাড়ি সারির ঢাল বেয়ে। সামনে সিটে ড্রাইভারের পাশে নিকোলাই, আর পেছনের প্যাসেঞ্জার সিটে আড়ষ্ট নীরব কায়ান দেমের আর্সলান। কালো টাক্সাডোর সঙ্গে ধূসর লঙ্কট পরিহিত সৌরভের মতো তার গায়ের গাম্ভীর্য ঝরে পড়ছে। এমন সময় ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের নাম দেখতেই ঠোঁটের কোণে এক বিদ্রুপ মাখা হাসি ফুটে উঠল। কল রিসিভ হতেই ঠান্ডা কণ্ঠে বলে উঠল, 1.5 ঘন্টা লেট মিস্টার আরিয়ান। ওপাশ থেকে ভাঙা কণ্ঠে নীল বলল, নিজেকে তৈরি করছিলাম তোমার মতো একটা পাষাণের সঙ্গে কথা বলার জন্য। 24 ঘন্টার আগেই আমি আমার হৃদয়ের বিসর্জন দিয়েছি। কায়ানের যেন নিঃশ্বাস আটকে ছিল, কিন্তু কথাটা শুনতেই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মুখের হাসি চওড়া হলো। নীল বিদ্রুপ ভরা অসহায় কণ্ঠে বলল, তোমার জন্য ওকে আজ আমি চোখের পানি উপহার দিয়েছি, শুধু তোমার জন্য। আমি তো জোর করিনি।
নিজের স্বেচ্ছায় বেছে নিয়েছ। ওপাশ থেকে পাগলপাড়া হাসি ভেসে এলো। এরপর হাসতে হাসতে নীল বলল, একদিকে খাই, একদিকে উঁচু পাহাড়, আর এটাকে অপশন বলছো? পাহাড়ে উঠতে পারবো না তাই খাইটাই বেছে নিলাম। একটা মজার কথা শুনবে? আমাকে তো আটকে দিলে, কিন্তু দাদান তো ওই দিন রিধির বিয়ে দিবে। এখন কি করবেন? কথাটা শুনতেই কায়নের শিরদাঁড়া শক্ত হয়ে উঠল। তীক্ষ্ণ চোয়াল কঠিন হতে শুরু করলো। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের চোখে দেখে নিও এবার কি হয়। এই বলে কায়ন কল কেটে ফোনটা ছুঁড়ে মারল গাড়ির সিটে। রাগে তার শরীর জ্বলে উঠছে। এর মধ্যেই নিকোলাইয়ের ফোন বেজে উঠল। ফোন কেটে নিকোলাই গাড়ির সামনে থেকে বলে উঠল, কায়, মার্কো এখন বিটিতে উড়ে বেড়াচ্ছে। কায়ন কোনো উত্তর দিল না, চোখ বাইরে স্থির। কিছুক্ষণ পর ধীরে শীতল কণ্ঠে বলল, বিডি যাওয়ার জন্য জেট রেডি করো কাল। আর আমার বিডির আবরার জায়ান চৌধুরী বাংলাদেশের নাম্বারটা 1 ঘন্টার মধ্যে কালেক্ট করে সেন্ড করো। ঢাকার শহরে জানুয়ারির প্রথম দিকে হাড় কাঁপানো শীত না থাকলেও বাতাসে শীতের নরম ঠান্ডা বেশ আলগোছে লেগে আছে। শীতের বেলা টেনে টেনে এগিয়ে যাচ্ছে সময়। তখন 11টা কি 12টা হবে, কিন্তু বেলা দেখে তা বোঝার উপায় নেই। গাছের পাতা ছড়িয়ে আছে ঘাসের উপর। পার্কের ভেতর চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ আর নাম না জানা নানা ফুলের রঙে উদ্যানের সৌন্দর্য হয়ে উঠেছে বহুগুণে। তবু এত রং, এত জীবন, এত বসন্তের গন্ধ মুছে দিতে পারছে না এক কিশোরীর ভেতরের বিবর্ণতা। ফুলের রং যেন উল্টো করে হৃদয়ের ভেতরের অন্ধকারটা আরও স্পষ্ট করে তুলেছে, যেন রঙের সামনে দাঁড়িয়ে আছে রংহীন কিছু। সকালের দিকেই বাড়ি থেকে বেরিয়ে এসে এখন বাড়িধারা পার্কের সবুজ ঘাসের ওপর চুপচাপ হাঁটু দুটো জড়িয়ে বসে আছে হৃদিয়া। গায়ে গায়ে ঠান্ডার শীতল চুমু, আর গলায় ঝুলছে ঘন দমচাপা নিঃশ্বাস। যা কারো সাথে ভাগাভাগি করার মতো সাহস তার আর নেই। এত অল্প বয়সে এমন দুঃস্বপ্ন বয়ে বেড়ানোর কথা নয়, কিন্তু জীবন তো বয়স দেখে ক্ষত দেয় না। হঠাৎই নিজের সাথে নিজেকে কঠিন ব্যঙ্গ ছুড়ে বলল, হ্যাঁ, আমি নষ্ট মেয়ে তো। ঠিকই তো বলেছে নীল ভাই, আমি নষ্ট মেয়ে। আপনার উপর অনুভূতি ছড়িয়ে দিয়েছি, তার ফল তো আমি পাবো, তাই না মিস্টার কায়ান? কথা বলতে বলতে তার গলা কেঁপে উঠল, চোখের পানি ঝরে পড়তে গাল ভিজে উঠল। তারপর এক নিঃশ্বাসে বলে চলল, আজ আপনার জন্যই আমাকে এইসব কথা শুনতে হলো। আর কতবার আমাকে অপমান সহ্য করতে হবে? নিজেও তো আমাকে ছোট করেছেন, এবার আমার পরিবারও আমাকে অপমানের খাতায় নাম লিখিয়ে দিল। কি অপরাধ ছিল আমার? ভালোবাসা নাকি বিশ্বাস? কেন এমন করলেন আমার সঙ্গে? কেন একটুও ভালোবাসলেন না আমায়? কেন এত নোংরা চোখে আমায় দেখলেন? নিজে এত কালিমায় ডুবে গিয়া আমার গায়ে কেন দাগ লাগালেন? কেন এতগুলো মেয়ের জীবন নষ্ট করলেন? কেন এত নিষ্ঠুর হলেন? কেন কেন কেন? হৃদয়া নিজের চোখের পানি ছড়াতে ছড়াতেই তার সব রাগ, অভিমান সব যেন এই পরিবেশের মাঝে ছড়িয়ে দিল। ভেঙে পড়া কণ্ঠে আবারও বলে উঠল, আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই সবের পরেও এই অপমান, এই ঘৃণা, এই দুঃস্বপ্ন সবকিছুর মধ্যেও আপনি মাথা থেকে যাচ্ছেন না। ফেলে দিতে পারছি না, ঘৃণা করেও ভুলতে পারছি না। এটাই তো সবচেয়ে বড় শাস্তি আমার। অভিজাত সেই হ্যাভেন ক্লাবের রাজকীয়তাপূর্ণ পরিবেশে দৃষ্টিগোচর হচ্ছে তুরস্কের নামি দামি লোকেরা। তবে এই হ্যাভেন ক্লাবের বেসমেন্টে গ্যারেজে সাজানো রয়েছে কায়ানের লিমিটেড এডিশন এক্সক্লুসিভ বাইক। কিন্তু এই গ্যারেজের ঠিক অপর দিকে একটু হেঁটে গেলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। ঠিক কিছুদিন আগে যখন এমিরের সঙ্গে নীল এই বেসমেন্টে এসেছিল, তখন নীলেরও এই একই অবস্থা হয়েছিল। ওদিকেরই এক রুম থেকে ভেসে আসছে ভয়ঙ্কর গর্জন, যেই গর্জনে বেসমেন্টের সব কিছু যেন কেঁপে উঠছে। এমিরের পাশেই রয়েছে দুটো বড় সাইজের কাঙ্গাল শেপার্ড ডগ, একজন লুকা আর একজন বক্সির। তাদের গায়ে যেন পাথরে খোদাই করা পেশির রেখা। বুক ভরা নিঃশ্বাসে জমে আছে অদ্ভুত এক ধুলো ঠান্ডা হিংস্রতা। আর তাদের সামনে পড়ে আছে গতকালকের খুশবুকে ফলো করা সেই ব্যক্তি। লুকা নিচু হয়ে লোকটার গা ঘেঁটে শুকে দেখল, তারপর দাঁত বের করে গুটগুট শব্দে গর্জে উঠল, যেটা গোঙানি নয়, বরং কাটা রসদ পাওয়া নেকড়ের সন্তুষ্টি। এমিল লুকারের দিকে তাকিয়ে বলে উঠল,
লুকা বেবি, নট নাও। এই শুনতেই পশুটি যেন লেজ নাড়িয়ে পাশে সরে গেল, যেন এমিরের নির্দেশই তার কাছে সব কিছু। লোকটা এইসব দেখে থরথর করে কাঁপছে। এমির তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, মুখে বিদ্রূপের হাসি, কিন্তু চোখ দিয়ে যেন এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। রাত থেকে তোকে এই পর্যন্ত কেন সময় দিয়েছি জানিস? কারণ আমার আরোপিত যন্ত্রণা তোর সহ্যের সীমাকে চূর্ণ করবে। তার আগে নিজেকে প্রস্তুত করার সামান্য সময় যেন থাকে, সেই হিসেবেই তোকে অপেক্ষা করিয়েছিলাম। আমি আপনার বোনের কথা কাউকে বলবো না, আমার ছেড়ে দিন। এমির এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠল, আমার অ্যাঞ্জেলো, তোর যে অবস্থা করেছে তোর মনে হয় তুই বাঁচবি? আচ্ছা এসব ছাড়, তোকে কে পাঠিয়েছে বল, যন্ত্রণা কম দেব। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এর মধ্যেই বাক্সির একটু দূর থেকে ধীরে ধীরে লেজ নামিয়ে গভীর গলা থেকে টেনে ওঠা এক অভ্র ভাঙা ঘোত শব্দ করল। লোকটার কান পর্যন্ত সেই শব্দ গিয়ে যেন তার আত্মায় কামড় বসালো। ঈদের গলার ভেতরের শব্দগুলো ছিল হিংস্রতা, অধিকার আর ক্ষুধার নিঃশব্দ ঘোষণা। লোকটা দুর্বল কণ্ঠে গোঙাতে চেষ্টা করলো, কিন্তু দুই কানগালের লালা মেশানো নিঃশ্বাস তার মুখের কাছ দিয়ে বয়ে যাওয়ায় তার গলা শুকিয়ে গেল, শব্দ বেরোলো না। এমিরের হাসি যেন আরও চওড়া হয়ে উঠল। এরপর একটু গম্ভীর সুরেই বলে উঠল, লুকা, বাক্সের বেবি, ইউ ক্যান হ্যাভ ইট ইউর ফুড। কথা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তি ভয়ে চোখ বড় বড় করে বলে উঠল, মিস্টার স্মিথ, মিস্টার স্মিথ, এক মিনিট জন্য। মিস্টার পায়াটা চোখ তুলে নিয়েছিল, যা উনি সহ্য করতে পারেনি। মিস্টার স্মিথ একটু সুস্থ হওয়ার পর কি? সুস্থ হওয়ার পর খবর নিয়ে জেনেছে ওই মেয়ে আর এই দেশে নেই। ওই মেয়ের খোঁজ খবরের জন্য যাদের ঠিক করেছিল কেউ আর বেঁচে নেই। এই লোকটা কোন মেয়ের কথা বলছে এমির খুব ভালো করেই জানে। রিদিয়ার কথা বলছে, আর রিদিয়ার দিকে তাকানোর কারণেই তো তার বড় ভাই মিস্টার স্মিথের চোখ তুলে নিয়েছিল। এমিরের রাগে শরীর জ্বলে উঠছিল, এক তীব্র কণ্ঠে বলে উঠল, তারপর বল। হসপিটালে বেডে বসে সব ছক কষতে থাকলেন মিস্টার স্মিথ। তিনি আগে বুঝে গিয়েছিলেন মিস্টার কার্নের দুর্বলতা ওই মেয়ে, এই কারণে ওই মেয়েকে খুঁজেছিলেন। কিন্তু উনি কোনোভাবেই কোনো ডিটেলস পেল না। এরপর বুঝতে পারলেন ওই মেয়ের কাছে উনি কখনোই পৌঁছতে পারবে না। এই কারণে উনি অন্য প্ল্যান করলেন আর টার্গেট করলেন মিস্টার কায়নের ছোট বোন। কারণ মিস্টার কায়নের আর এক দুর্বলতা তার পরিবার। লোকটা নিঃশ্বাস ছাড়ছে, আর তার প্রতিটি শব্দ যেন শরীরের সব পেশিকে জোরের সঙ্গে কম্পিত করে বলছে। না বললেই এই নরখাদক পশু দুটো তাকে ভক্ষণ করে ফেলবে। এই ভাবনায় ভয় ও তীব্রতায় একসঙ্গে জেগে উঠছে। এই শব্দগুলো শুনে এমির হঠাৎ বাঁকা এক হাসি দিল। তারপর একটি দীর্ঘ গভীর নিঃশ্বাস ছেড়ে ধীরে উঠে দাঁড়ালো। তার পেশিগুলো দৃশ্যমান। ঢিলা ট্রাউজারের উপরে লেদারের জ্যাকেটের চেনটি খোলা, যার কারণে কৃত্রিম শক্তপোক্ত শরীরের প্রতিটি পেশি স্পষ্টত প্রকাশ পাচ্ছিল। এমির ধীরে ধীরে ট্রাউজারের পকেটে হাত ঢোকালো, পা বাড়িয়ে দরজার দিকে এগোতে লাগলো। পেছন থেকে ভেসে এলো কাতর কণ্ঠ, যেন জীবন শেষ মুহূর্তের আর্তনাদ। এই নরখাদককে নিয়ে যান প্লিজ। এমিরের পা দুটো থেমে গেল। এরপর ভ্রু উঁচু করে পেছনে তাকিয়ে এক রহস্যময় দুষ্টু হাসি দিয়ে নরপশুদের দিকে তাকিয়ে বলে উঠল, আমাদের অ্যাঞ্জেলের উপর নজর দিয়েছে। সো বার্গিশ মাই কিউটি, ইউ ক্যান হ্যাভ ইউর লাঞ্চ নাও। লুকা বেবি, ইউ ক্যান অলসো জয়েন উইথ ইউর ওয়াইফ। এই বলে এমির পা বাড়িয়ে চলে গেল বাইরে, আর পেছন থেকে ভেসে এলো যেন জীবন বাঁচানো আর্তনাদ। নো প্লিজ নো। এমিরের কণ্ঠের প্রতিটি শব্দ যেন তীরের বেগে উড়ে গেল, নরখাদকদের কানে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যেই নেকড়ের মতো দুটো মানুষ খেকো কুকুর ঝাঁপিয়ে পড়ল ওই ব্যক্তির দিকে। রুমের কাঠ ও দেওয়াল যেন কেঁপে উঠল, মানুষের ভয় এবং প্রাণহানির শ্বাসরোধকর আতঙ্কে পূর্ণ হয়ে। তাদের আক্রমণে রক্তচাপ, ঘামের গন্ধ, শ্বাসরুদ্ধ অবস্থা সব কিছু একসঙ্গে মিশে যেন রুমটাকে এক জীবন্ত ভূতখোলার রূপ দিচ্ছিল।
এমির পুরো দৃশ্য উপেক্ষা করে ঠান্ডা মাথায় দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল। পেছনের চিৎকার, আর্তনাদ এবং ভয়ঙ্কর গর্জন তার কানে কেবল এক ঝলক, কিন্তু তার মন স্থির। হাতের ফোনটা বের করলো, দ্রুত 1 নম্বরে কল দিল। ফোনের স্ক্রিনে নাম দেখে সে হঠাৎ স্থির, কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস থেমে গেল। কল রিসিভ হতেই এমিরের ঠান্ডা শক্ত কণ্ঠে বলে উঠল, বেবি বয়, তোর পাঠানো গাধা এখন আমার লুকার ফেভারিট লাঞ্চ। এবার তোর স্বাদ ও টেস্ট করবে লুকা। জাস্ট ওয়েট বেবি, আই এম কামিং। ভাবছি ওদের একটা ভালো ডিনার গিফট করব। এমিরের কথা শেষটা উঠতেই ফোনের ওপাশ থেকে এক গভীর শোক এবং গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এই বলে কলটা কেটে গেল। এমির একটু অবাক হলো। এর মধ্যেই বেসমেন্টের লিফটটা এসে হাজির হলো। লিফট চড়ে মেইন ক্লাবে এসে পৌঁছতেই এমিরের নজর পড়ল আইদিন কাউচে বসা। কাউচে বসে আইদিন এমিরকে দেখতেই বলে উঠল, কিরে, মুখ কি এরকম করে কেন রেখেছিস? এমির সোফায় বসতে বসতে বলে উঠল। এমিরের কথা শুনে আইরিন বিদ্রূপের হাসি হাসতে হাসতে বলে উঠল, অ্যাঞ্জেলকে একজন কিডন্যাপ করেছে, আর তুই অপেক্ষা করছিস গেম খেলার জন্য? হাউ ইডিয়েট ইউ আর। এমিরের কথাটা শোনা মাত্রই ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে নিল। এরপর আইদিন নিজের ফোনটা এমিরের সামনে ধরে ভারী গলায় বলে উঠল, বাট সামওয়ান ইজ নট ওয়েটিং। ফোনের দিকে চোখ পড়তেই এমির দেখল নিউজের হেডলাইন, ব্রেকিং নিউজ, দ্য সিইও অফ স্মিথ গ্রুপ অফ কোম্পানিজ ওয়াজ শট বাই হিজ ওন বডিগার্ড ইনসাইড হিজ প্রাইভেট হসপিটাল। স্মিথ গ্রুপ অফ কোম্পানির সিইও নিজস্ব দেহরক্ষীর গুলিতে প্রাইভেট হসপিটালে নিহত হয়েছে। ফোনটা নিজের হাতে নিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, বাবা কাল রাতেই টপকে গেছে দেখি, তাও আবার নিজের বডিগার্ডের হাতে। আর এই মহান কাজ নিশ্চয়ই আমাদের ব্ল্যাড ডেভিল করেছে। আমি জানি না বাস্টারটা অলরেডি আমি কোথায় ছিলাম তখন। এমিরের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠল, নিকো ব্রো। সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে বলে উঠল, নিকো ব্রো, আমি একটু পরে অফিসে পৌঁছে যাব, প্লিজ। এমিরের কথা শেষ হতেই ওপাশ থেকে দৃঢ় কণ্ঠে নিকোলাই বলে উঠল, অফিসে আসতে হবে না, এর জন্যই ফোন দিলাম। ওদের এই ফোনের কথোপকথনে আইদিন কোনো ধ্যান দিল না। সে তো ইনস্টাগ্রামে মাহিয়ার পিকচারগুলো জুম করে করে দেখছে। এদিকে নিকোলাইয়ের বাক্য শুনে এমির চোখ বড় বড় করে অসহায় কণ্ঠে বলল, কেন নিকো ব্রো, আমি কি করলাম? নিজের পরীক্ষা সামনাসামনি দেখতে চাও তো রেডি হতে থাকো, টুমরো আমরা বেরিয়ে যাচ্ছি। নিকোলাইয়ের কথায় এমির যেন চোখে সর্ষে ফুল ফুটে উঠল। ঠোঁটের কোণে এক খুশির ঝিলিক দেখা গেল। খুশিতে সোফার উপর বসে শুয়ে আর থাকা সম্ভব হলো না। এক লাফে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, কি বললে নিকো ব্রো, আমরা বেরিয়ে যাচ্ছি? বিডি শব্দটা যেন তীরের মতো আইদিনের কানে গিয়ে লাগলো। ফোন ঘাটা বাদ দিয়ে এক লাফে সেও উঠে তাড়াতাড়ি এমিরের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে আইদিন দাঁতের দাঁত চেপে বলে উঠল, তোদের ওই লিস্টে যেন আমিও থাকি। কায়েনের অফিসের বডিগার্ড রুমটায় তখন টানটান নিরাপত্তা। এক সারিতে দাঁড়িয়ে আছে একাধিক দেহরক্ষী, বুক সোজা, কাঁধ টানটান, দুহাত পেছনে ভাঁজ করা, আঙুলগুলো পরস্পরের ভেতর শক্ত করে গাঁথা। প্রশিক্ষণের শৃঙ্খলা যেন তাদের শরীরের প্রতিটি ভাঁজে স্থায়ী হয়ে গেছে। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে নিকোলাই। তার ভঙ্গিও কিছু আলাদা কিছু নয়, একই ভঙ্গি, একই কঠোরতা। তবে পার্থক্য একটাই, তার উপস্থিতিতে বাকিদের দৃষ্টি আরও সোজা, আরও সতর্ক। আমার অবর্তমানে তোমাদের সবাইকে দুরুকের গাইডলাইন মেনে চলতে হবে। এটা ক্লিয়ার? সামনে দাঁড়ানো দেহরক্ষীদের কণ্ঠ একসঙ্গে প্রতিধ্বনিত হলো, ওকে স্যার। শৃঙ্খলার সেই এক সুরে ধ্বনি ঘরের বাতাসে শক্ত হয়ে ঝুলে রইল। নিকোলাই এবার দুরুকের দিকে দৃষ্টি ফেরালো। চোখে তখন কর্তৃত্বের স্থিরতা, কণ্ঠে নেই কোনো দ্বিধা। দুরুক, I want 16 men to come with us. সামনের সারিতে দাঁড়ানো দুরুক নামে সুঠাম দেহের পুরুষটি এক চিলতেও নড়ল না, সোজা হয়ে জবাব দিল, ওকে স্যার। এরপর নিকোলাই আবার নির্দেশ করল, বিগ বস এবার কতদিনের জন্য যাচ্ছে সে নিজেও জানে না, বাট ওনার অনুপস্থিতিতে সব কিছু নজর রাখার দায়িত্ব তোমাদের। আর আমি যদি এক চিলতে কমপ্লেন আসে তাহলে ভালো করেই জানো ঠিক কি করতে পারি। ওকে স্যার। নাও গো ব্যাক টু ইয়োর পজিশন।
নির্দেশ শেষ হতেই সবাই নিঃশব্দে বেরিয়ে গেল। সেই দুপুর থেকে আরোহীদের বাসায় সময় কাটিয়ে একটু স্বাভাবিক হওয়ার পর রিদিয়া নীরবতা পেরিয়ে এই পড়ন্ত বিকেলে ধীর পায়ে খানবাড়ির সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুম দিয়ে হেঁটে যাচ্ছে সিঁড়ির দিকে। ঠিক তখন নজরে পড়ল তার নানা আদনান সাহেব একজন ৬০-৬৫ বছরের লোকের সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত। এই লোকটাই হলো এই এলাকার নামকরা মন্টু ঘটক। রিদিয়া একবার তাকিয়ে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল। রান্নাঘর থেকে জাহানারা বেগম আর ইমলা বেগম রিদিয়ার দিকে তাকালো, কিন্তু কোনো কিছু বলতে পারল না, কারণ ওনারা জানেন রিদিয়া এতক্ষণ আরোহীদের বাসায় ছিল। তাদের মুখেও নেমেছে নীরবতার ছাপ। রিদিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে কানে এসে লাগলো এক বাক্য। শুনো মন্টু, আগামী 6 দিনের মধ্যে আমার একটা ভালো ছেলে চাই। রিদিয়া থমকে দাঁড়িয়ে গেল। বুকটা কেমন যেন মুচড়ে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল। হোক তার সঙ্গে যা খুশি তাই হোক, শুধু সে নিজেকে একটু প্রমাণ করতে চায়। সে কারো অবৈধ স্পর্শ, অবৈধ পরিচয় নয়, সে বৈধ পরিচয় বেঁচে থাকার মতো একজন মানুষ। সেই নিজেকে প্রমাণ করার জন্য নীলের জীবনটা তো আর নষ্ট করবে না। তার আর এইসব আবেগ, মোহ, মায়ার প্রতি কোনো অনুভূতি আর নেই। সব অনুভূতি সে এবার ত্যাগ করবে। এই ভাবতে ভাবতে পেছন থেকে আরেক অচেনা কণ্ঠস্বর ভেসে এলো। বড় ভাই, এই কয়দিনে আমি ভালো ছেলে কোথা থেকে আনবো? এর পরিপ্রেক্ষিতে আদনান সাহেব জবাব দিলেন, এই এলাকার নামকরা ঘটক, অথচ বলছো ভালো ছেলে পাবে না? এটা কি করে সম্ভব? রিদিয়া আর দাঁড়াতে পারল না। তার আর কিছু শোনার ইচ্ছে নেই। পুরনো কাঠের সিঁড়িটা বেয়ে উপরে উঠে গেল। উপরে যেতেই রিদিয়ার হাতে টান পড়ল। পাশে তাকাতেই দেখল জিনিয়া তার হাত টেনে জারিয়াদের রুমে নিয়ে যেতে লাগলো। রিদিয়া কপাল কুঁচকে বলে উঠল, আরে ওদিকে কেন নিয়ে যাচ্ছ ছোটুন্নি? জিনিয়া পেছন ফিরে চোখ নাক মুখ কুঁচকে বলে উঠল, চল তারপর বলছি। ওরা রুমের ভেতরে যেতেই রিদিয়া দেখল মাহিয়া আর জারিয়াও সেখানে উপস্থিত। ভেতরে পা বাড়াতেই জারিয়া আর মাহিয়া যেন বেড়ে কুড়ে ধরল রিদিয়াকে। এরপর কিছুক্ষণ স্থির হওয়ার পর জারিয়া নিজের মুখে দুশ্চিন্তার ছাপ নিয়ে রিদিয়ার হাত ধরে বলে উঠল, সকালে ওইভাবে দৌড়ে পালিয়ে গেলি কেন? রিদিয়া মাথা নিচু করে রইল। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তার চুপ করা ছাড়া আর কোনো উপায় নেই। রিদিয়াকে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পাশ থেকে জিনিয়া চোখ ঘুরিয়ে বলে উঠল, রিদি, তুই কি চাস বলতো? তোকে দেখে তো আমাদের সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জিনিয়ার কথা শেষ হতেই মাহিয়া জারিয়ার সামনে থেকে রিদিয়াকে ঘুরিয়ে নিজের দিকে নিয়ে রিদিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, শোন রিদি, আমরা ভালো করেই জানি তুই বোঝার বয়স পার করতেই ভাইয়াকে পছন্দ করতি, কিন্তু সেটা কোনো ভালোবাসা ছিল না। যেমন যেমন হিরোদের দেখে ভালো লাগা কাজ করে, সেরকম তোরও ভাইয়াকে ভালো লাগতো। আর এখন সেটা তুই নিজেও জেনে গেছিস, তোর কখনো ভাইয়ের প্রতি কোনো অনুভূতি ছিলই না। তোর অনুভূতিগুলো তো অন্য কোথাও তৈরি হয়েছে। আমরা সবাই জানি সেই অনুভূতির দেওয়াল গড়া স্বাভাবিক না, তাই আমরাও তোকে কখনো জোর করিনি কখনো কিছু বলার জন্য। কিন্তু এসব কি রিদি, তোর চোখে তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোর বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। তবে দাদানের সঙ্গে কেন কথা বলছিস না? দাদান এখন ভাইয়ের উপর রাগ করে কাকে না কাকে ধরে নিয়ে আসবে, তার থেকে ভালো যা তুই মানা করে আয় দাদানকে যে তুই বিয়ে করতে পারবি না। রিদিয়া তার হাহাকার মাখা দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল মাহিয়ার দিকে। রিদিয়া মুখ চেপে রইল, না চাইতেও নিজেকে খুব কষ্ট করে আটকে রাখার চেষ্টা করলো। কিছুক্ষণ ধরে এদের আরও অনেক প্রশ্নের মুখোমুখি হওয়ার পর তারপর ধীরে ধীরে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলো। কাপা ঠোঁটে বলে উঠল, নানাই আমাকে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে বিয়ে দিক, তবে এই বিয়ে আমি করবই। আর মাহি আপু, আমি বুঝতে পারিনি আমি আমার জন্য নীল ভাইয়ার জীবনটা নষ্ট করতে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝে গেছি। তাই নীল ভাইয়া যদি বিয়েটা না ভাঙতো আমি নিজেই ভেঙে দিতাম। তবে তার মানে এই না যে আমি বিয়ে করব না। এই কঠিন শব্দগুলো রিদিয়ার মুখ থেকে বেরোতেই চারপাশটা হঠাৎ থমকে গেল। জারিয়া, জিনিয়া, মাহিয়া তিনজনেই যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। রিদিয়া জানত এই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার শক্তি তার নেই,
আর কোনো ব্যাখ্যাও নেই তার কাছে, নেই কোনো অজুহাত, শুধু একরাশ ক্লান্তি আর পালিয়ে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। মাহিয়ার হাত ছাড়িয়ে সে হঠাৎই ঘুরে দাঁড়ালো। কোনো কিছু বলার আগেই, কোনো দিকে তাকানোর আগেই তীব্র বেগে রুম থেকে বেরিয়ে গেল রিদিয়া। নিজের রুমে ঢুকেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল রিদিয়া। দরজায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করতেই মনে হলো সব অনুভূতি যেন একসাথে গিট্টু মেরে গলার কাছে দলা পাকিয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। কিছু মুহূর্ত পর হাতের তালু দিয়ে সেই জল মুছতে মুছতে কিছুক্ষণ সে নিঃশব্দ দাঁড়িয়ে যেন নিজের সঙ্গেই নিজের যুদ্ধ চলছিল। না, এভাবে ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত হতে হবে। সে তো দুর্বল নয়, তবু কেন রোজ এতটা ভেঙে পড়ছে? এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়ল রিদিয়া। তারপর ধীরে ধীরে ঘরের টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে রাখা নিজের ফোনটার দিকে তাকিয়ে মনে পড়ল আরোহী বলে দিয়েছিল বাসায় পৌঁছেই যেন তাকে জানিয়ে দেয়। ফোনটা হাতে তুলতেই চোখে পড়ল মার্সেলোর 23টা মিসড কল। রিদিয়ার অবাক হয়ে উঠল, এতগুলো মিসড কল! ওহ, আজ তো এই লোকটার সঙ্গে তার দেখা করার কথা ছিল। এই সব কিছুর ভেতরে সে তো পুরো ব্যাপারটাই ভুলে গিয়েছিল। তাড়াতাড়ি গার্লস গ্রুপে একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে মার্সেলোর নম্বরে কল ব্যাক করল সে। ওপাশের মানুষটা যেন এই কলটার অপেক্ষাতেই বসেছিল। 1-2 বার রিং বাজতেই ফোনটা রিসিভ হলো। তারপর রিদিয়ার কানে ভেসে এলো এক রুক্ষ অথচ অদ্ভুতভাবে উত্তপ্ত কণ্ঠ। হোয়ার দ্য হেল ইউ নাইট স্প্যারো? তুই কোথায় নাইট স্প্যারো? কথাটা শুনতেই রিদিয়ার চোখ নাক মুখ কুঁচকে গেল। রিদিয়া কঠিন কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, আমার মনে হয় না আমি আপনাকে কোনো রাইটস দিয়েছি আমার ওপর চিৎকার করার। এই কথাটা শুনতেই ওপাশের মার্সেলোর কণ্ঠটা নরম হয়ে আসলো। সরি নাইট স্প্যারো, আই ডোন্ট মিন টু ওয়েল অ্যাট ইউ, আই অ্যাম সো ওয়ারিড অ্যাবাউট ইউ। সরি নাইট স্প্যারো, আমি তোমার উপর চিন্তা করতে চাইনি। ওপাশে এক গভীর নিঃশ্বাসের শব্দ রিদিয়ার কানে আসলো। এরপর ওপাশ থেকে আবার বলে উঠল, সরি নাইট স্প্যারো, আমি তোমার উপর চিৎকার করতে চাইনি, আমি শুধু তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। আই এম সো সরি, আমার এইরকম করাটা উচিত হয়নি। কোথায় ছিলে তুমি? আমি তোমাদের ওই ওল্ড হাউসের সামনে অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু আশেপাশের লোকগুলো কেমন করে তাকিয়েছিল, ওই কারণে আমি ওইখান থেকে চলে এসেছি। মার্সেলো নিজের ভুল বুঝতে পারায় রিদিয়াও একটু নরম হয়ে আসলো। এরপর সেও কণ্ঠ নামিয়ে বলল, আপনি এর আগেও আমার উপর চিৎকার করেছেন, কিন্তু এইবার শেষবারের মতো আমি আপনার সরি অ্যাকসেপ্ট করলাম। ওকে, তোমাকে আর সুযোগ দেব না রাগ করার, কিন্তু তুমি আমার ফোনটা কেন রিসিভ করছো না? রিদিয়ার কানে কথাটা আসতেই সারাদিনের সব কিছু চোখের সামনে ভেসে উঠতে লাগলো। না চাইতেও 2 আঙুল কপালে চলে গেল। তারপর এক ভারী নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমার বাসায় একটু সমস্যা ছিল, এই কারণে আমি আপনার ফোন রিসিভ করতে পারিনি। কি প্রবলেম নাইট স্প্যারো? আমি কোনো হেল্প করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এইখানে দেখা করতে পারি? রিদিয়া রাজার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। এমনিতেই মন মেজাজ তার মোটেও ভালো নেই। তার উপর একটু আগেই আরোহীদের বাসা থেকে আসলো। রিদিয়া বিছানার দিকে এগিয়ে গা এলিয়ে শুয়ে পড়ল ধপ করে। তারপর ক্লান্ত বিধ্বস্ত স্বরে বলে উঠলে, আমি আজ খুব ক্লান্ত, আমরা কাল দেখা করি। কাল আবার হারিয়ে যাবে না তো? না, আমারও অনেক কিছু জানার আছে, তাই আমি দেখা করতে চাই, আগেও বলেছি। ওপাশ থেকে ফোনের একটু মৃদু হাসির আওয়াজ ভেসে এলো। সঙ্গে মার্সেলো বলে উঠল, ওকে, তুমি রেস্ট নাও, বাই। কলটা কেটে গেল। কলটা কেটে যাওয়ার কিছুক্ষণ পর কয়েক সেকেন্ড সে নড়ল না, শুধু বুকের ভেতর জমে থাকা ভারী কিছু একটা নামতে চাইল, কিন্তু নামল না। কিছুক্ষণ পর রিদিয়া বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ঠান্ডা জলের ধার গড়িয়ে পড়তে পড়তে তার শরীরের ক্লান্তি ধুয়ে নিয়ে গেল, কিন্তু মনের ভেতরের অস্থিরতা নয়। প্রায় 20 থেকে 25 মিনিট পর টাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলো। কোমর ছাড়ানো বাদামি রঙের ভেজা চুলগুলো শরীরের সঙ্গে লেপ্টে আছে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তারপরেও যেন মনে হচ্ছে এ এক বসন্তের ফুটে ওঠা সদ্য ফুল। অন্যদিকে তার এই দৃশ্য কারো এক হ্যান্ডফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। এই দৃশ্য শরীরের পেশি টানটান হয়ে গেল, চোখজোড়া লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করল।
মুহূর্তেই বুক ওঠানামা করছে, শরীরে শিহরণ জাগিয়ে উত্তপ্ত ভারী নিঃশ্বাস ফোনের উপর যেন উপচে পড়ছে। কাপা হাতে তৎক্ষণাৎ ফোনটা টেবিলের উপর উল্টে রেখে দিল। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বলে উঠল, What the fuck, Solishka? Every second with her is too much torture for me. Oh my goodness. I want cold shower right now. এইদিকে রিদিয়া ইতিমধ্যেই নাইট পাজামা আর টপ গায়ে জড়িয়ে নিয়েছে। চুল ভালো করে মুছে ক্লান্ত শরীরটা বিছানায় ছেড়ে দিতেই চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে জানতো না ঠিক এই মুহূর্তে তার নিঃশ্বাস, তার নীরবতা, তার অস্তিত্ব কারোর জন্য শাস্তি হয়ে দাঁড়াচ্ছে। রাত পেরিয়ে সকাল গড়িয়ে এসেছে ধরনীর বুকে। সময় 11:10। আর এই সময় আজ খানবাড়ির দরজায় এসে হাজির হলো মন্টু ঘটক, যাকে দেখা মাত্রই গ্যালারিতে কাঠের চেয়ারে বসা আদনান সাহেব নিজের চোখের চশমাটা ঠিক করে ভালো করে দেখে একটু কৌতূহল নিয়ে বলে উঠলেন, কি গো মন্টু, তুমি এত সকালে? মন্টু ঘটক মুখে একগাল হাসি নিয়ে আদনান সাহেবের দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল, আরে আপনিই তো বলেছেন ভালো ছেলের খবর দিতে। ও বাবা, তুমি ভালো ছেলে একদিনে পেয়েও গেছো। কালকে তো নাকানি চুপানি খাচ্ছিলে, ভালো ছেলে এই কদিনের মধ্যে কোথায় পাবো? দেখো, আমি বলেছিলাম না ঠিক পাবে। আদনান সাহেব এই কথা বলেই মন্টু ঘটককে ইশারায় চেয়ারে বসতে বলল। মন্টু ঘটক চেয়ারে বসতে বসতে হাসি মুখেই একটু আমতা আমতা করে বলে উঠল, ছেলে তো খুব ভালো, কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। আদনান সাহেব ভ্রু গুজিয়ে বলে উঠল, সমস্যা থাকলে এখনই বিদায় হও। মন্টু ঘটকের কথা শেষ হতেই আদনান সাহেব বলে উঠলেন, বিদেশি তাতে কি হয়েছে? আমার বোনের বিয়েও দিয়েছি বিদেশির সঙ্গে। ছেলে ভালো হওয়া চাই আর ধর্মের হওয়া চাই। না না বড় ভাই, ছেলে খুব ভালো, বুঝলেন। আমি ভালোই গেছিলাম। এই ছেলের কথা, এই ছেলে কিছুদিন আগেই ব্যবসার কাজে বাংলাদেশে এসেছে, আর সঙ্গে মেয়েও দেখছে, একটা সুন্দরী বাঙালি মেয়ে বিয়ে করবে তাই। তার মানে তো তুমি ওই ছেলের ব্যাপারে কিছুই জানো না। তাহলে ভালো বললে কি করে? আরে বড় ভাই, আমি কি আর এমনি এমনি এই এলাকার নাম করা ঘটক হয়েছি? সব খোঁজ খবর নিয়েছি, বুঝলেন। ছেলে একদম খাসা ইতালির ছেলে, কিন্তু ব্যবসা ইতালিতেও আছে, ইস্তানবুলেও আছে, আবার শুনেছি বাংলাদেশেও ব্যবসা শুরু করবে। ইস্তানবুল শুনতেই আদনান সাহেবের চোখ ঝিলমিল করে উঠল। সে একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, আমার বোন তিশা তো ইস্তাননগর থাকে, তাহলে ছেলের খোঁজ খবর নিলে আমিও পেয়ে যাব। কথাটা শুনতেই মন্টু ঘটক কেমন যেন মিয়ে গেল। এরপর একটু এদিক ওদিক করে বলে উঠল, আরে আমি সব খবর নিয়েছি বড় ভাই, দরকার পড়লে আপনিও নেবেন। এরপর আরও কিছুক্ষণ ওনাদের মধ্যে কথোপকথনের পর মন্টু ঘটক নিজের ব্যাগের থেকে একটা কাগজের খাম বের করে বলে উঠল, এর মধ্যে ছেলের বায়োডাটা আছে, দেখে ভালো লাগলে জানাবেন বড় ভাই। কাগজের খামখানা আদনান সাহেব নিজের হাতে নিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। দাঁড়াও, তোমার জন্য চা মিষ্টি আনতে বলি। মন্টু ঘটক ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে উঠল, আরে বড় ভাই, আজ না, আজ না, অনেক অসুস্থ, বুঝলেন। ঠিক আছে যাও, আর ছেলে পছন্দ হলে জানাবো। এখন না হয় কথা বাড়ানো যাবে। মন্টু ঘটক মাথা নাড়িয়ে হাসি মুখ নিয়ে বেরিয়ে যেতে লাগলো। তাড়াতাড়ি করে খানবাড়ি ছেড়ে বেরোতেই পা দুটো যেন না চাইতেও তীব্র বেগে ছুটতে লাগলো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ এসে পৌঁছালো মন্টু ঘটকের কানে। এই যে ম্যাচমেকার, এত তাড়া কিসের? কণ্ঠটা শুনতেই মন্টু ঘটকের চোখ বড় বড় হয়ে গেল, গা হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যেই এক পুরুষালী হাত এসে পড়ল মন্টু ঘটকের কাঁধে। মন্টু ঘটকের যেন গলা শুকিয়ে গেল। এরপরই ওই অবয়ব বাঁকা হাসি টেনে বলে উঠল, তো আমার প্রোফাইল ঠিকঠাকভাবে ওই ওল্ড ম্যানের হাতে পৌঁছে দিয়েছো তো? মন্টু ঘটক থরথর করে কেঁপে উঠল। তুমি যেভাবে বলেছ আমি সেভাবেই করেছি, এবার আমার পেছন ছেড়ে দাও বাবা।
আরে ম্যাচমেকার, আপনার পেছন ছাড়লে কি করে হবে? আমার নাইট স্প্যারোর সঙ্গে ওয়েডিংটা হয়ে যাক, তারপর ছাড়বো। নাইট স্প্যারো এখন শুধু ওই মার্শালেরই হবে। কথাটা শুনতেই মন্টু ঘটকের চোখ বড় বড় হয়ে গেল। কি এক জ্বালায় যে পড়েছে এই লোক! গতকাল সন্ধ্যায় আদনান সাহেবের সঙ্গে কথা বলে খানবাড়ি থেকে বেরোতেই নিজের মনেই বলে উঠছিল, 1 মাসে ভালো ছেলে খুঁজে পাওয়া যায় না, আর 6 দিনে ভালো ছেলে চাই, যেন মগের মূল্য। এই বলতে বলতেই বেরোচ্ছিল, হঠাৎ এই সামনে এসে এই মার্সেলো পথ আটকিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তারপরে মন্টু ঘটকের পেট থেকে কথা বের করে জানতে পারে রিদিয়ার জন্য ছেলে দেখা হচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পরেই নিজের মনের মধ্যে জেগে ওঠে আরেক পৈশাচিক ষড়যন্ত্র। এই মুহূর্তে যেন এই মন্টু ঘটকের জান আটকে আছে মার্সেলোর হাতে, একটু এদিক ওদিক হলেই যেন মারা পড়ে যায়। দেখো বাবা, তুমি যা যা বলেছো সব করেছি, এবার আমায় মাফ করো। এই বিয়ে হয়ে গেলে আমি আর এই জন্মের ঘটকগিরি করব না। আল্লাহ আমায় বাঁচাক। প্রে করো ম্যাচমেকার, বিয়েটা যেন হয়ে যায়, নইলে তোমার এমন অবস্থা করব এমনিতেই এইসব ভুলে যাবে। এই কথাটা শোনা মাত্রই মন্টু ঘটকের শরীরটা এক ঝাঁকুনিতে কেঁপে উঠল, পা দুটোও অবশ হয়ে এলো, মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একটা ক্যাফেরই একটা টেবিলে বসে আছে রিদিয়া আর মার্সেলো। রিদিয়া ভার্সিটির পর সপ্তাহে 3 দিন মার্শাল আর্টসের ক্লাসে জয়েন করে, কিন্তু আজ ভার্সিটি বন্ধ থাকায় শুধুই মার্শাল আর্টসের ক্লাস জয়েন করার পরই ক্যাফেতে উপস্থিত হয়েছে। সে একটু ক্লান্ত, কিন্তু তার থেকেও ভারী কিছু একটা চেপে বসে আছে বুকের ভেতর। ইস্তানবুল থেকে বিডিতে আসার পর তার কেমন যেন মনে হয় সে কারো দৃষ্টিতে বন্দী। সবসময় তার কেমন যেন অস্বস্তি মনে হয়, বাইরে বেরোলে সবসময় মনে হয় তাকে কেউ যেন অনুসরণ করছে। এই মুহূর্তে এই ক্যাফের ভেতরেও তার কেমন মনে হচ্ছে কেউ তাকে নজরে রাখছে, কিন্তু আশেপাশে তাকালে কিছুই সন্দেহজনক মনে হয় না। মার্সেলো চারিদিকে তাকাচ্ছে, নতুন পরিবেশ, একটু অন্যরকম, কিন্তু সুন্দরী মেয়েদের দেখলেই তার ওই পৈশাচিক সত্তা লুকিয়ে রাখতে সমস্যা হয়। রিদিয়া সামনে বসা, তাই না চাইতেও নিজের ভদ্রতার মুখোশটা পরে থাকতে হচ্ছে। রিদিয়া একটু অস্বস্তি বোধ করছে, কিন্তু তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এর মধ্যে পায়ের কাছে রাখা একটা রিটেল ব্যাগ রিদিয়ার হাতে ধরিয়ে দিতে লাগলো। নাইট স্প্যারো, দিস ইজ ফর ইউ। রিদিয়া অবাক হয়ে একবার ওই প্যাকেটটার দিকে তাকালো, একবার মার্সেলোর দিকে। রিদিয়া কপাল কুঁচকে বলে উঠল, এর মধ্যে কি আছে? মার্সেলো ঠোঁটের কোণে তার সেই চিরচেনা এক চিলতে হাসি টেনে বলে উঠল, নিজেই দেখে নাও। রিদিয়া না দেখেই জবাব দিল, না, আমি দেখব না। না তো, আমি একটা গ্রহণ করতে পারবো, মাফ করবেন। আচ্ছা, একবার দেখো তো কি আছে এর মধ্যে। সে যাই থাকুক, আমি সত্যি এটা নিতে পারবো না। রিদিয়া এরকম জেদ করছে দেখে মার্সেলো এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মনে মনে। বিরক্তি গোপনে শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। রিদিয়া এই মুহূর্তে তার কথাগুলো বলে এখান থেকে বিদায় নিতে চায়। রিদিয়া কথা বলতে যাবে, কিন্তু তার দৃষ্টি পড়ল বাইরের দিকে, আর নজরে পড়ল ক্যাফের বাইরে এক ব্যস্ত সড়ক। প্রতিদিনের তুলনায় আজ যেন সড়কটা একটু বেশিই ব্যস্ত। রিদিয়া চোখ ঘুরিয়ে মার্সেলোর দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। তোমার সব কথা শুনবো, সব সময় শুনবো, কিন্তু তার আগে প্যাকেটটা তো খুলে দেখো। রিদিয়া এই সব কিছুতে বেশ বিরক্ত বোধ করছে। এরপর না চাইতেও এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে প্যাকেটটা নিজের হাতে নিয়ে নিল, কিন্তু মাথা নিচু করে সেদিকে তাকাতেই রিদিয়ার চক্ষু যেন ছানা বড়া দিয়ে উঠল। কোনো কথা না বলে সে সঙ্গে সঙ্গে প্যাকেটটা টেবিলের উপর রেখে দিল। এরপর হতবাক দৃষ্টিতে মার্সেলোর দিকে দৃষ্টি দিয়ে কঠিন স্বরে বলে উঠল, আপনার কি মাথা খারাপ? এগুলো আমার জন্য এনেছেন? আপনি ভাবলেন কি করে আমি এগুলো অ্যাকসেপ্ট করব? রিদিয়ার রেগে যাওয়ার কারণ হলো প্যাকেটের মধ্যে থাকা লাল রঙের বেনারসি শাড়ি। রিদিয়াকে এরকম রেগে যেতে দেখে মার্সেলো তার কফিতে চুমুক দিয়ে একটু ঠিকঠাকভাবে বসে রিদিয়াকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। নাইট স্প্যারো, আচ্ছা এই গিফটটাতে কি এমন খারাপ আছে যার জন্য তুমি এইভাবে রিয়্যাক্ট করলে? আমি এই ড্রেসের নাম পর্যন্ত জানতাম না, একটু রিসার্চ করে জানতে পারলাম বাঙালি মেয়েদের নাকি এই ড্রেসটা অনেক পছন্দ করে। তাহলে তুমি কেন এইরকম রেগে যাচ্ছ? কথাটা শোনা মাত্রই রিদিয়া হতভম্ব হয়ে গেল। রিদিয়ার কাছে কোনো যুক্তি নেই। সে মনে মনে ভাবতে লাগলো, তার কি বিয়ে লেগেছে যে এই লোক তাকে লাল টুকটুকে বেনারসি দিতে চাইছে?
রিদিয়া কিছু বলতে যাবে তার আগেই মার্সেলো এমন একটা কথা বলে উঠল যা শুনে রিদিয়ার যেন শরীর অবশ হয়ে উঠল। আচ্ছা নাইট স্প্যারো, আমাকে তোমার কেমন লাগে? আমি কি খুব খারাপ? রিদিয়া কপাল কুঁচকে বলে উঠল। মানে এগুলো আমায় কেন জিজ্ঞেস করছেন? মার্সেলো আবারও ঠোঁটের কোণে তার ওই বাঁকা হাসি টেনে বলে উঠল। অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে একটু ওপিনিয়ন নিতে চাইছি। আমার এক বাঙালি মেয়েকে মনে ধরেছে বুঝলে, আর বাড়িতে প্রস্তাবও পাঠিয়েছি বুঝলে। এই মেয়ে যদি আমার লাইফে না করে, তাই তোমার ওপিনিয়ন চাইছি। রিদিয়া ভ্রু উঁচু করে তাকালো মার্সেলোর দিকে। এই লোকের কথায় অনেক প্যাঁচ খোঁজ থাকে। মানুষটা সোজা সরল না, রিদিয়া তা ভালো করেই জানে। তবে রিদিয়ার মনে হয় লোকটা খারাপও না, দেখতেও খারাপ না। তার চালচলন একটু অন্যরকম, তবে তার মধ্যে অনেক ভালো গুণ আছে। কিন্তু রিদিয়ার ওপিনিয়ন নিয়ে কি করবে এই লোকটা? রিদিয়া বুঝতে পারল না। বিয়ের প্রস্তাব কি তাকে পাঠিয়েছে যে সে মতামত দেবে? আজব তো। এরপর দৃঢ় কণ্ঠে বলে উঠল। না পেরে রিদিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল। আমার মতামত নিয়ে কি করবেন? বিয়ের প্রস্তাব যাকে পাঠিয়েছেন তার মতামত নেবেন অবশ্যই। আহা, তুমি বুঝতে পারছো না, আমি তার মতামত তো নেবই। অ্যাজ এ গার্ল তুমি আমাকে সাজেস্ট করো। দেখেন আপনি খারাপ না, তবে আপনার এই চাল চলন পোশাক আশাক আমার বিরক্ত লাগে। এই বলে একটু থেমে আবারও মুখ কুঁচকে বলে উঠল। সবার আগে তো এইসব কানে ঠোঁটে যেসব ঝুলিয়ে রেখেছেন এগুলো বিরক্ত লাগে। তারপর সব সময় এই লুচ্চাদের মতো কি সব গায়ে জড়িয়ে রাখেন। একটু ভালো পোশাক পরতে পারেন না? কেমন ছাগল লাগে আপনাকে, আপনি নিজে জানেন। কথাগুলো শুনতে এই মার্সেলো হতভম্ব হয়ে গেল। কি বলে এই মেয়ে? তার এই লুকের জন্য কত ইতালি ইস্তানবুলের মেয়ে পাগল হয়ে তার বেডে চলে আসলো, আর এই কিনা এসব বলছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল। কায়ান দেমির আর্সেনাল, তোকে ধ্বংস করার জন্য আমাকে আর কত কিছু করতে হবে, গড নোস। তুই যতই দেখাস না কেন তোর এই মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যতই দেখাস না কেন ইউ অনলি হেট হার। কিন্তু আমি যখন এই মেয়েকে টাচ করব তখন তুই যন্ত্রণায় মরবি। এইসব বিড়বিড় করতে করতেই রিদিয়ার কণ্ঠ কানে এলো। কি কি বিড়বিড় করছেন? মার্সেলো থতমত খেয়ে বলে উঠল। নাথিং, আই জাস্ট থট আই উইল চেঞ্জ মাই সেলফ। আরে আমি তো আমার মতামত জানালাম, কিন্তু আমার মতামত নিয়ে কাজ হবে না, ওই মেয়ের মতামত লাগবে, বুঝলেন? আরে নাইট স্প্যারো, তোমার ওপিনিয়নই তার ওপিনিয়নই হবে, আই অ্যাম শিওর। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। কখন থেকে বলে যাচ্ছি, আপনি শুনতেই চাচ্ছেন না। আচ্ছা বলো বলো, আমি শুনবো। আপনিও হয়তো নিউজটা দেখেছেন। আমাকে যারা কিডন্যাপ করেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, তাদের এইভাবে মৃত্যু খুব ভয়ানক ছিল। কথাটা শোনা মাত্রই মার্সেলোর চোখে মুখের চেহারা বদলে গেল। মনে মনে অস্থিরতা চেপে বসল। আমতা করে বলে উঠল। ইয়েস ইয়েস, আই হ্যাড সিন ইট, ইট ওয়াজ এ আলটিমেটলি টেরিফাইং। রিদিয়া নিজের হাত দুটো টেবিলের উপরে রেখে কৌতূহল নিয়ে বলে উঠল। কিন্তু ব্যাপারটা কেমন না, সেদিনই আবার ওই লায়লা আন্টিরও একইভাবে মৃত্যু হলো। ব্যাপারটা কেমন সন্দেহজনক না? মার্সেলোর কাছে এই ব্যাপার শুধু সন্দেহজনক না, বরং ভয়ঙ্করভাবে রহস্যজনক। সে এখানে থাকলেও এই ঘটনার গভীরে পৌঁছানোর জন্য সে মরিয়া হয়ে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু যতই খোঁজে ততই যেন রহস্য ঘনীভূত হয়। কোনো সূত্র তার হাতে ধরা দিচ্ছে না। মার্সেলোর যেন এক ধ্যানের মধ্যে প্রবেশ করতে লাগলো। রিদিয়া লক্ষ্য করলো মার্সেলো চুপচাপ হয়ে আছে। হঠাৎ সে নিজের হাতটা মার্সেলোর সামনে হাত ঘুরিয়ে বলে উঠল। হ্যালো, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলেন? মার্সেলো হতচকিত হয়ে অস্থিরতায় পড়ে বলে উঠল। নাইট স্প্যারো, যাই হোক, আমরা কোন বিষয় নিয়ে ভাববো? ওই লাইলার জন্য খারাপ হলেও ওই কিডন্যাপার দুটোর জন্য ভালোই হয়েছে। গড পানিশ দেম, সো ডোন্ট থিঙ্কিং অ্যাবাউট দেম। রিদিয়া কথাটা শোনার পরে ভাবতে লাগলো, সত্যিই তো, সে কেন ভাবছে? কিন্তু লায়লা আন্টি তার সঙ্গে কেন এমন হলো ভাবলেই যেন শরীর কেঁপে ওঠে। এর মধ্যেই মার্সেলো বলে উঠল। নাইট স্প্যারো, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি একা চলে যেতে পারবে? একা এসেছি, একাই তো যাব। আজব কথা বলছেন তো।
না, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল তোমাকে তোমার ওল্ড হাউসে পৌঁছানোর, কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যান, আপনার কাজ সম্পূর্ণ করেন। থ্যাংক ইউ। এরপরে মার্সেলো ওয়েটারকে ডেকে বিল পেমেন্ট করে রিদিয়ার দিকে মুচকি হাসি দিয়ে বলে উঠল, সি ইউ লেটার অ্যান্ড প্লিজ আমার জন্য প্রে করো যেন ওই সুন্দরী বিয়েতে রাজি হয়ে যায়। এই বলে আর এক মুহূর্ত দেরি করল না, তীব্র বেগে ক্যাফে থেকে বেরিয়ে যেতে লাগলো। রিদিয়া সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, লোকটা সত্যি আজব বাবা, এই ঝড়ের মতো চলে আসে, এই ঝড়ের মতো চলে যায়। মাথা ঘুরিয়ে আবার টেবিলের দিকে তাকাতেই নজরে পড়ল সেই শাড়ির প্যাকেটটা। রিদিয়া হতভম্ব হয়ে গেল। যা, এই শাড়ির প্যাকেটটা তো এখানেই রেখে গেছে। তাড়াতাড়ি করে চেয়ারে ঝুলিয়ে রাখা নিজের ব্যাগটা কাঁধে নিয়ে টেবিল থেকে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে হন্তদন্ত করে বেরিয়ে গেল। কাঁচের গ্লাসের দরজাটা ঠেলে বাইরে বেরোতেই দেখল মার্সেলো নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রিদিয়া নিরাশ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সঙ্গে বিরক্তিও চেপে ধরল শরীরে। না চাইতেও শাড়িটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। তার বাসায় সে কী জবাব দেবে? কেউ দেখলে তো হাজারটা প্রশ্ন করবে। ঠিক 24 ঘন্টা পর রিদিয়া আর জিনিয়া ভার্সিটি ক্লাস শেষ হতেই জিনিয়া আর দেরি করেনি। ব্যস্ত পায়ে সে চলে গেছে তার র্যাম্প ওয়াক প্র্যাকটিসে। আর অন্যদিকে রিদিয়া নিজের মতো করেই বই খাতার জগৎ ছেড়ে সে চলে গিয়েছে মার্শাল আর্টের ক্লাসে। গেটের সামনে একা দাঁড়িয়ে আছে রিদিয়া। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। মেইন রোড থেকে এই ক্লাসটা খানিকটা ভেতরে হওয়ায় এই পথে লোকজন এমনিতেই কম দেখা যায়। আর আজ তো কেউ নজরেই আসছে না। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো কুয়াশা ভেদ করে ঝাপসা হয়ে ছড়িয়ে পড়েছে। তবে সোডিয়ামের এই ধীম আলোর মাঝে অন্ধকারটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঠিক তখনই পেছন থেকে ক্লাসের দুজন ছেলে মেয়ে বেরিয়ে এলো। মেয়েটা রিদিয়ার সামনে এসে পরিচিত ভঙ্গিতে বলে উঠল, কী রে রুবিনা, এখানে এখনো দাঁড়িয়ে আছিস? সিএনজি পাসনি? না রে, আজ তো একটাও সিএনজি চোখে পড়ছে না। কোথায় সব মরেছে কে জানে। পাশে থাকা ছেলেটা গ্যারেজ থেকে বাইক বের করতে করতে কাজ ঝাঁকিয়ে বলল, আসার সময় শুনলাম নাকি কোনো বড় বিজনেসম্যান আসছে বলেই এই দিকটা গাড়ি ঢুকে দিচ্ছে না। মেন রাস্তার মোড়ে হয়তো সিএনজি পেয়ে যাবি, না হলে আয় আমার বাইকে করে ছেড়ে দিই। কথাটা শুনেই রিদিয়ার চোখে মুখে হতাশার ছায়া নেমে এলো। আজকের দিনটাই এমন হওয়ার ছিল যেন। সকালে ভার্সিটিতে যাওয়ার সময় তার নানাই কতবার করে বলে দিয়েছিল আজ তাড়াতাড়ি বাসায় ফিরবি। তার ওপর আম্মু এর মধ্যে 3-4 বার ফোন এসে গেছে। সব মিলিয়ে অস্বস্তিটা বুকের ভেতর গিট বেঁধে বসে আছে। সে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, না রে, তোরা চলে যা, আমি বরং মেইন রোড পর্যন্ত হেঁটেই যাই। কেউ আর কোনো কথা বাড়ালো না। এরপর ওরা দুজন মাথা নাড়ল আর আল্লাহ হাফিজ বলে বিদায় নিল। ওরা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্লাসের সবাই জানে, তাই ইচ্ছে করেই রিদিয়া প্রস্তাবটা নেয়নি। তাদের সময় নষ্ট হোক সেটাও সে চায়নি। শেষ পর্যন্ত উপায় না পেয়ে একাই পা বাড়ালো। এগোতে এগোতে রিদিয়া আর আগে গজগজ করে উঠল, ভাই, কোন বিজনেসম্যান এসেছে যার জন্য সাধারণ মানুষকেই ঝামেলা বইতে হবে? সামনে পড়লে চড় মেরে গাল লাল করে দিই। এই গজগজ করতে করতেই পায়ের নিচে শব্দ তুলে সে হাঁটতে থাকে। চারিদিকে তাকাতেই হঠাৎ এই নীরবতা তাকে ধীরে ধীরে চেপে ধরছে। সে ভীতু নয়, কখনোই ছিল না। তবু আজ বুকের ভেতর কেমন এক অজানা শিরশিরানি অনুভব হচ্ছে। কুয়াশাচ্ছন্ন নির্জনতায় যেন তার নিঃশ্বাসের সঙ্গেই তাল মিলিয়ে চলছে। রিদিয়া তবুও মনের সমস্ত জোর একত্র করে হেঁটেই চলেছিল। পা ফেলছে একের পর এক, যেন থেমে পড়লেই অজানা ভয় তাকে গ্রাস করবে। কিন্তু হঠাৎ করেই মনে হলো একটু দূর থেকে ভারী পায়ের শব্দ প্রতিধ্বনির মতো তার পিছু নিচ্ছে। মুহূর্তেই রিদিয়ার পা দুটো থমকে গেল। চোখে মুখে অস্থিরতার সূক্ষ্ম রেখা ভেসে উঠল। বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। অদ্ভুতভাবে তার পা থামার সঙ্গে সঙ্গেই সেই ভারী পদধ্বনিও থেমে গেল। রিদিয়া ধীরে ধীরে পেছন ঘুরল। কুয়াশার ভেতর চোখ বুলিয়ে নিল চারপাশে। না, কেউ নেই। শূন্য রাস্তা, নিস্তব্ধ আলো, নির্জনতা। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার সামনে ঘুরে হাঁটতে শুরু করলো সে। নিজেকেই বোঝাতে চাইল সবই কল্পনা, কিন্তু না। কয়েক কদম যেতেই আবার সেই শব্দ। এবার আর কানে নয়, যেন বুকের ভেতরে গিয়ে আঘাত করল। রিদিয়ার মনে সন্দেহের কাঁটা বিঁধে গেল। আবারও কৌতূহল নিয়ে পেছনে ঘুরল। না, সেই জনমানবহীন রাস্তা। পুনরায় সামনে ঘুরতে যাবে, কিন্তু ঠিক তখনই আরেক দমকা ঠান্ডা বাতাস এসে আছড়ে পড়ল তার চোখে মুখে।
আর সেই হাওয়ার সঙ্গে ভেসে এলো এক চেনা অতি পরিচিত গন্ধ। এক নিমেষে সেই গন্ধ তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। মুহূর্তেই হৃদিয়ার চোখ বন্ধ হয়ে গেল। এই গন্ধ তার জীবনের এক দুঃস্বপ্নের অধ্যায়, কলোনিয়া উড। তার সঙ্গে মিশে আছে পোড়া চুরুটের তামাকের গাঢ় গন্ধ। এই গন্ধে বুকের ভেতরটা মোচড় দিয়ে হিমরূপে মিলিয়ে যেতে লাগলো। কেমন যেন না চাইতেও এই ঘ্রাণ তাকে গ্রাস করছে। এটা তার মনের ভুল, এই বলে নিজেকেই বারবার বোঝাতে চাইল হৃদিয়া। কিন্তু শরীর বিশ্বাস করতে বা মানতে চাইল না। যেন প্রতিটি স্নায়ু আলাদা করে প্রতিবাদ করছে। ধীরে ধীরে শীতলতা ছড়িয়ে পড়ল সারা শরীরে। পা দুটো ভারী হয়ে এলো, মনে হলো মাটির সঙ্গে গেঁথে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকের ভেতর কোথাও একটা অজানা চাপ জমে উঠছিল। তবু সমস্ত ভয়, সমস্ত অস্বস্তি গিলে নিয়ে সে আবার পা বাড়ালো। পেছনে তাকাবে না, কোনো অবস্থাতেই না। জনমানবশূন্য এই রাস্তায় নিঃসঙ্গতা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। নিঃশ্বাস পর্যন্ত ভারী হয়ে এলো। সে তার পরনের সোয়েটারটা আরও শক্ত করে শরীরের চারপাশে জড়িয়ে ধরল। এবার দৌড়বে, এছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে এইটুকু পথ যেন তার কাছে মাইল মাইল দূরত্ব মনে হচ্ছে। আর একটু পার করলেই মেন রাস্তা। তাকে দৌড়াতেই হবে। এই সিদ্ধান্ত নিতে না নিতেই পা বাড়ালো দৌড়ানোর জন্য। ঠিক তখনই পায়ের নিচে পড়ে থাকা একখানা ইটের টুকরোয় পা আটকে গেল। আর ইটের টুকরোটাই হলো তার জন্যে কাল। হৃদিয়া ভারসাম্য হারিয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত, সুঠাম, পেশিবহুল হাত এসে তার কোমর জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ হৃদিয়ার নিঃশ্বাস যেন সেই ক্ষণেই থমকে গেল। এই স্পর্শ, এই উষ্ণতা তার খুব চেনা। তার সারা শরীর অবশ হয়ে এলো। শিরায় শিরায় রক্ত জমে বরফ হয়ে উঠল বলে মনে হচ্ছে। হৃদিয়া অনুভব করছে সে ধীরে ধীরে এক পুরুষালী লং ট্রেঞ্চ কোটের ভেতর জড়িয়ে পড়ছে। ঠান্ডা বাতাসের দংশন আর তাকে ছুতে পারছে না। পিঠ ঠেকে যাচ্ছে এক প্রশস্ত কঠিন বুকে। এই পুরুষালী ট্রেঞ্চ কোটটা যেন শহরের সমস্ত ঠান্ডাকে ঠেকিয়ে তার চারপাশেই এক অদৃশ্য বৃত্ত এঁকে দিয়েছে। এই শীতের সন্ধ্যাতেই সে যেন অদ্ভুতভাবে উষ্ণতার চাদরে মুড়ে যাচ্ছে। হৃদিয়ার চুলের ফাঁক গলে এক পুরুষালী উত্তপ্ত নিঃশ্বাস এসে কানের পাশ বেয়ে তীব্র স্পর্শ বয়ে নিয়ে যাচ্ছে নিঃশব্দে। মনে মনে সে আকুতি জানায়, ও আল্লাহ, আমাকেই আবদ্ধতা থেকে মুক্ত করো। যদি এটা দুঃস্বপ্ন হয় তবে এখনই আমাকে জাগিয়ে তোলো। কিন্তু দুঃস্বপ্নের মতোই বাস্তব অনুভূতিগুলো আরও স্পষ্ট হয়। পুরুষালী নিঃশ্বাস ক্রমে আরও ভারী হয়ে উঠছিল। মুহূর্তেই ভেতরেই তার কানের একেবারে কাছ ঘেঁষে এলো উষ্ণ এক স্পর্শ, ভেজা অধরের গাঢ় আর্দ্রতা, যা স্পর্শের আগেই অনুভূতিকে কাঁপিয়ে দিল। আর তখনই এক কর্কশ মাতাল করা কণ্ঠ কানের ভেতর আছড়ে পড়ল। শব্দগুলো যেন সময় গুনে গুনে তার উপস্থিতির ওপর ছুরি চালাচ্ছিল। 6 days, 21 hours, 33 minutes, 49 seconds. That fucking smell of yours again. Nasty chicks. হৃদিয়ার মাথার ভেতর যেন বজ্রপাত এসে পড়ল। চারপাশ মুহূর্তেই ঝাপসা হয়ে গেল। তারপর সে অনুভব করলো সেই পুরুষালী নিঃশ্বাস তার চুলের গভীরে ঢুকে পড়ছে। সেই চেনা গন্ধ আরও গাঢ় হয়ে উঠছে, যেন স্মৃতির ভেতর থেকেও তাকে টেনে বের করে আনছে। হৃদিয়াকে আরও কাছে টেনে নিল। হৃদিয়ার মেয়েধীন বাঁকানো কোমরে সেই পুরুষালী হাত দুটো আরও আকৃষ্ট হলো। তাদের মাঝে ন্যানো ইঞ্চি দূরত্বও আর রইল না। হৃদিয়ার চুলের গভীরে নাক ঘষতে ঘষতে কানে পুরুষালী অধরের ভেজা স্পর্শে আরও কাছ থেকে আবারও সেই একই কর্কশ ঠান্ডা কণ্ঠ বেজে উঠল। Is that fucking smell of your goddamn weapon? You are carrying it with you. Then why the hell are you running? শব্দগুলো হৃদিয়ার কানে নয়, যেন সরাসরি বুকের ভেতর আঘাত করছিল। আবারও এক ফিসফিসে অথচ হিংস্র এক বাক্য কানে এসে লাগলো। You want to run? Run all you want, nasty chicks. It only makes the hunter hot. হৃদিয়ার শরীর তখন আর নিজের ছিল না। নিঃশ্বাস আটকে এসেছে, সময় থমকে গেছে। আর সেই অদৃশ্য শিকারের খেলায় সে বুঝে গেছে এই অন্ধকার শুধু সন্ধ্যা রাতের নয়, এটা তার অনুভূতির দেওয়ালে ছুরি চালানো মানুষটার উপস্থিতি। কায়ান দেবীর আরসলান।